এফটি, দেন অনিক চৌধুরী, আপনাদের প্রত্যেকের হচ্ছে মাইক্রোফোন অন করা। প্লিজ একটু মাইক্রোফোনটা অফ করে দেন যেন আমরা প্রপারলি আজকে কনভারসেশনটা আমরা কন্টিনিউ রাখতে পারি, ঠিক আছে? সবাইকে আমরা রিকোয়েস্ট করতেছি। এখন দেখতে পাচ্ছি অনেকের মাইক্রোফোন অন আছে, প্লিজ একটু আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে এটা অফ করে দেন, ঠিক আছে? ওকে, রেকর্ড কি অন আছে? হ্যাঁ হ্যাঁ, আহমেদ ভাই, রেকর্ড হচ্ছে সাকিব, রেকর্ড হচ্ছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে রেকর্ড লেখা আছে কোথাও। দ্যাটস আপনাকে জানানো। এই যে দেখেন, রেকর্ড হচ্ছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা শুরু করতে পারি, রাইট? জি, আচ্ছা। সো আসসালামু আলাইকুম সবাইকে। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। বেসিক্যালি আমাদের এত বিশাল একটা ইস্যু হয়ে যাবে আমরা আসলে ভাবতে পারি নাই, যেহেতু টেকনিক্যাল ইস্যু। সো এই ইস্যুটাকে আমরা একটু নজরআন্দাজ করি যেন হচ্ছে আমাদের নেক্সট যে মুভমেন্ট গুলো আমরা কাজ করতেছি এখন সেটাতে আমরা ইজিলি ফোকাস করতে পারি, ঠিক আছে? আজকের সেশনটা হচ্ছে মূলত আমাদের বাইট ক্যাসেলের পক্ষ থেকে সক রিলেটেড সেশন, এবং এই সেশনটাতে আমরা জানার চেষ্টা করব যে সক আসলে কি হয় এবং সকের পাশাপাশি আমাদের বাংলাদেশে বর্তমান অবস্থা কিরকম, একজন সক অ্যানালিস্ট হিসেবে কি কি বিষয়গুলো আমাদের মেনটেন করতে হতে পারে, আমরা যদি কেউ চাই যে আসলে সক সার্টিফিকেশন অথবা হচ্ছে সকে আগাতে, সেক্ষেত্রে আসলে নিজে কিভাবে গোছাতে হবে, সহ অনেক ধরনের কোশ্চেন্স আছে আমাদের। আমাদের বেশ কিছু কোশ্চেন আমরা পেয়েছি আপনাদের পক্ষ থেকে আমাদের ডিসকাশন গ্রুপে, বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টেলিগ্রাম চ্যানেলের ডিসকাশন গ্রুপে। সেই প্রশ্নগুলো আজকে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো আমরা কি শুরু করতে পারি আহমেদ ভাই? নালিশ করিনি, কিন্তু এটা ফোন দেয়। ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সোহেল শুনতে ভাই যদি পাচ্ছি। একটু, সোহেল ভাই একটু পারিবারিক ব্যাপার স্যাপার একটু মিউট রাখলে বেটার হয়। ত্বকের জায়গায় তখন পারিবারিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা বলতে হবে। জি আমি তো প্লিজ শুনতে সবাইকে পাচ্ছি। মিউট রাখতে সাকিব, আমি কি অনুরোধ শুরু জানাবো। করব? জি প্লিজ ভাই, আপনার জন্য কিছু কোশ্চেন্স আমাদের আছে, সেই বিষয়গুলো দেখে শুরু করি আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি, প্রথমত হচ্ছে ভাই আপনি একটু আমাদেরকে জানান যে আপনার সম্পর্কে, হয়তোবা পুরোপুরি ভাবে আপনি প্রফেশনাল বিষয়গুলো উপস্থাপন করতে পারবেন না, বাট শখ সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন এন্ড শখ বিষয়টা আসলে কি, কেন যদি একটু আমাদের যারা অডিয়েন্স তাদের উদ্দেশ্যে বলতেন প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি আহমেদ রাজীব। আমি অলমোস্ট 13 বছর ধরে এই সাইবার সিকিউরিটি পেশার সাথে জড়িত আছি। আচ্ছা, আমি অনেকগুলো সার্টিফিকেশন করেছি, যেমন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, সার্টিফাইড সক অ্যানালিস্ট, এবং লেটেস্ট আমি করেছি কম্পিউটার হ্যাকিং ফরেন্সিক এক্সপার্ট। তিনটাই আমার অ্যাক্টিভ সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন। আচ্ছা, সাইবার সিকিউরিটি সম্বন্ধে আমাদের অনেকের অনেক ধরনের ধারণা আছে এবং অনেক ধরনের ভুল ভ্রান্তি আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আসলে অনেকদিন ধরে কাজ করছি, এবং আমি চেষ্টা করব আজকে যে ক্লাস সেশনের মাধ্যমে এই পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। আর আমি আসলে যেই অর্গানাইজেশনে চাকরি করি বা যেখানে আমি কাজ করি, সঙ্গত কারণে সিকিউরিটির কারণে আমি আসলে আমার অর্গানাইজেশনাল আইডেন্টিটি এবং আমার অর্গানাইজেশনের পরিচিতি কোনো কিছু দিতে পারছি না, ঠিক আছে? বাট আপনারা কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চান, আপনারা আলাদাভাবে আমার কোনো সার্টিফিকেশনগুলো দেখতে চান, আমি আপনাদের সব কিছুই প্রোভাইড করতে পারবো, ওটা কোনো সমস্যা নেই। বাট পাবলিকলি আমি আসলে যারা এখানে আছেন আমি সবাইকে দিতে পারছি না, অনলি যারা কোর্সে এনরোল থাকবেন তাদের জন্য এটা আসলে কিছুটা হলেও ডিসক্লোজ করা যাবে, এটাই। আর আমার মনে হয় যথেষ্ট। এবার আপনারা আপনাদের কোশ্চেনগুলো করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আহমেদ ভাই। একবার স্ক্রিন শেয়ারটা অফ করে আরেকবার অন করেন, কারণ আমরা দেখতে পাচ্ছি কেউ একজন বাচ্চার মতো আসলে এখানে কিছু আঁকাউকি করেছেন, যেটা আসলে আমাদের কাম্য নয়। এই কাজগুলো প্লিজ করবেন না। স্টপ শেয়ারটা আবার শেয়ার দেবো না? জি, একবার স্ক্রিন শেয়ারটা অফ করে আরেকবার শেয়ার দেন ভাই, তাহলে হবে সেটা। তো আমার যেটা আসলে আপনার কাছে জিজ্ঞাসা ভাই, ধরেন হচ্ছে আমি নতুন একেবারে কিছু জানি না, সক বিষয়টাকে আসলে ডিফেন্সিভ সিকিউরিটি সেগমেন্টে পড়ছে নাকি অফেন্সিভ, এন্ড ডিফেন্সিভ যদি হয় তো সেক্ষেত্রে আসলে কিভাবে কাজ করতেছে, আর যদি অফেন্সিভ না হয় সেক্ষেত্রে বেসিক্যালি অফেন্সিভের যে অ্যাক্টিভিটিস গুলো হয় সক সেখানে কিভাবে কাজ করে, আচ্ছা যদি একটু কাইন্ডলি বলতেন আচ্ছা, আমাকে। সকের একটা সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে সক হচ্ছে ব্লু টিমার্স। সক হচ্ছে ব্লু টিমার্স, মানে এটা হচ্ছে টোটালি আপনাকে প্রোটেকশন রিলেটেড কাজই মেনলি আপনাকে হেল্প করবে, ঠিক আছে? ইট ইজ নট রেড টিমার্স, মানে আপনি অ্যাটাকিং কোনো মুডে যাচ্ছেন সেটা না। তো এটাই হচ্ছে সকের সবচাইতে বড় একটা গুণ, যেহেতু এটা প্রোটেক্টিভ মেজার্স নেয়, এবং এই কারণে সকের গুরুত্বটা সব জায়গায় সব ক্ষেত্রে সবসময় লাগে। এবং ইনফ্যাক্ট আমরা আসলে সাইবার সিকিউরিটি
পেশাদার বা প্রফেশনাল বলতে আমরা যাদেরকে আসলে বুঝি, বেসিক্যালি আমরা সকের কাজটাকে আসলে বুঝি। এবং সকের কিন্তু আসলে অনেকগুলো সেগমেন্ট আছে। সকে আমরা অনেক সময় শুধু স্প্রাং বেসড করি, মানে আমাদের যে সিএম সিস্টেম আছে এটার পরে আমরা কাজ করি। বাট আমরা আমাদের যে মডিউলটা আছে, এবারে যে সকের মডিউলটা, আমরা চেষ্টা করছি আপনাদের একটা কমপ্লিট সকের একটা পিকচার দেওয়ার জন্য। মানে আমি এখানে আপনাদেরকে সক যেটা বললাম যে আমাদের যে সিএম সিস্টেম, সিকিউরিটি ইনফরমেশন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, যেটা সিএম সিস্টেম বলে, যে স্প্রাং, ওয়াজু, আইবিএম কিউরাডার, যে এই ধরনের জিনিসগুলোর সম্বন্ধে আপনাদের কমপ্লিটলি আমরা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এবং এটা দিয়ে কীভাবে আপনাদের যে কমন অ্যাটাক সিগনেচার এগুলো কিভাবে কাজ করে এগুলো আপনাদের দেখানো হবে। নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে যে ইমেল অ্যানালাইসিস, মানে আমি একজন প্র্যাকটিক্যাল সক অ্যানালিস্ট হিসেবে আমার কি কি কাজ করার প্রয়োজন, এই বিষয়গুলো আমি এখানে আপনাদেরকে উপস্থাপন করব। মানে একটা ইমেল অ্যানালাইসিস করা, ম্যাক্সিমাম সকে এটা একটা খুবই ডে টু ডে অ্যাক্টিভিটিস। আপনার অফিসে একটা মেল এসেছে, মেলটি স্প্যাম ফোল্ডারে আছে, অথবা মেলটা একটা টোটালি একটা আননোন একটা রেসিপিয়েন্ট থেকে এসেছে, যার কাছ থেকে কখন আপনি মেল পান না। তো এই যে আপনার মেলটা অ্যানালাইসিস করার প্রয়োজন হতে পারে। তারপরে আপনার একটা ইমেলের সাথে একটা ইউআরএল, একটা অ্যাটাচমেন্ট এসেছে, এই অ্যাটাচমেন্টটা কীভাবে আপনি অ্যানালাইসিস করবেন, কীভাবে একটা ম্যালওয়্যার আপনার কম্পিউটার আছে কি না আছে, এটা ডাইনামিক এবং স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস যেটা আছে, এগুলো আপনাকে আমরা শেখাবো। তারপরে হচ্ছে আপনাদের নেটওয়ার্ক যে অ্যানালাইসিসটা, ওয়্যার শার্ক দিয়ে আমরা কমপ্লিট একটা নেটওয়ার্ক, আপনাদের যে বিভিন্ন টিসিপি বা বিভিন্ন যে সেগমেন্টসগুলো আছে এগুলো কিভাবে আসলে ট্রান্সমিট হচ্ছে নেটওয়ার্কের মধ্যে, কিভাবে এই প্যাকেটগুলোকে অ্যানালাইসিস করা যায়, এটা দেখানো হবে। এবং ফাইনালি আমি আপনাদের সাথে একটা ফরেন্সিকের পার্টও এখানে অ্যাড করে দেবো অ্যাজ এ বোনাস। যদিও ফরেন্সিক একটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা বিষয়, এটা নর্মালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই বেসিক্যালি প্রয়োজন হয়, বাট এটা আপনাদের জন্য একটা বোনাস থাকবে আমার তরফ থেকে, যে আপনারা এখানে যেন একটা ফরেন্সিক শিখতে পারেন। তো অ্যাজ এ হোল আমার এই সকের যে মডিউলটা আমরা করতে যাচ্ছি, তো এটাতে আপনি বলতে পারেন ইটস এ কমপ্লিট সক, ঠিক আছে? এটা কমপ্লিট সকের একটা ম্যানেজমেন্ট থাকবে, এবং আপনি কমপ্লিট একটা আপনার সিস্টেম বা আপনার অফিস বা যাই বলেন আপনার অর্গানাইজেশনে আপনি একটা কমপ্লিট প্রোটেকশন আপনি এখানে দিতে পারবেন। এটা হচ্ছে এখানকার এই কোর্সটার একটা স্পেশালিটি। এর আগে আমি যে কিছু কোর্স করিয়েছি, অনেক স্টুডেন্টদের অনেক রিভিউ ছিল যে ভাইয়া আমি অনলি সিএম নিয়ে কাজ করছি, স্প্রাং বেসড হয়ে গেছে বেশি, তো আমি কিন্তু আর আসলে অন্যগুলো কিছুতে যেতে পারছি না। মানে ফর এক্সাম্পল আমি বলতে চাচ্ছি যে এই যে আপনাদের এতগুলো জিনিস বললাম, ইভেন্ট অ্যানালাইসিস বা ম্যালওয়্যার অ্যানালাইসিস বা নেটওয়ার্ক অ্যানালাইসিস, এই যে এবং ফরেন্সিক সব কিছুর এই একটা মিশ্রণ, এটা এর আগে কখনো করা হয়নি আসলে। এটা আপনি যদি বলেন যে এটার আমার এখানে একটা কোশ্চেন আছে ভাই আমার, যেটা হচ্ছে যে আমাদের সকের ক্ষেত্রে আসলে সকটা লাগে কাদের, এবং বাংলাদেশে সকের গুরুত্ব আদৌ আসলে প্রয়োজন আছে কিনা। লাইক এখন একজন সক ট্রেনিং প্রাপ্ত হলো বা সক সার্টিফিকেশন নিলো, সে আসলে বাংলাদেশে কিছু করতে পারবে কিনা, বা যদি না করতে পারে সেক্ষেত্রে রিমোটলি কি কি অপরচুনিটি আছে সেটা যদি একটু বলতেন আমাদেরকে। আচ্ছা, গুড কোশ্চেন। তো সকের বাংলাদেশে প্রয়োজনীয়তা তো 100% আছে, কারণ বাংলাদেশে আপনি যতগুলো ব্যাংকিং সেক্টর আছে এর আপনারা হয়তো জেনে থাকবেন যে এটা এখন একটা অফিসিয়াল পলিসি, কারণ বাংলাদেশ ব্যাংকের যে হেস্ট হয়েছে, তো এই হেস্টগুলো হওয়ার পরে অটোমেটিক্যালি অনেক জায়গায় এখন এটা একটা মানে একটা কি বলবো, একটা প্রেসক্রাইবড রুলস যে আপনাকে অবশ্যই একজন সক অ্যানালিস্ট বা সক থাকতে হবে। এটা যে কোনো ব্যাংকিং সেক্টর আপনি যদি রাখতে চান আপনাকে একজন সক অ্যানালিস্ট রাখতেই হবে। এবং আপনি এই জন্য দেখবেন যতগুলো ব্যাংক আছে অলমোস্ট সবগুলো ব্যাংকে আপনার এফেক্টিভ সক আছে কি না আছে ডাজেন্ট ম্যাটার, বাট বেশ ভালো সংখ্যক আপনার সক অ্যানালিস্ট রাখা হচ্ছে। আচ্ছা, এবং এছাড়াও আমরা কিন্তু কেউ কিন্তু আর আসলে মানে লোকাল বিজনেসে এখন এটা কিন্তু চলে গেছে। এবার আপনি যদি বাইট ক্যাপসুলের কথা বলেন, বাইট ক্যাপসুল কিন্তু অ্যাট এ স্ট্রেচ তাও কিন্তু একটা গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছে। দেখেন আপনারা এখন অনলাইন বেসড করছে, তাদের একটা অফলাইনে আছে, এটার অনলাইনের মাধ্যমে আপনারা যে কোর্সগুলো করছেন, ইভেন এটা থেকে আমি অনেকগুলো স্টুডেন্ট বাইট ক্যাপসুলের মাধ্যমে পেয়েছি যারা ইউএসএ থেকে আমার এখানে কোর্স করছে। সত্যি না সাকিব? জি জি ভাই, ইউএসএ থেকে অনেকগুলো স্টুডেন্ট এখানে কিন্তু কোর্স করেছে, আপনারা যদি চান ভেরিফাইও করতে পারেন, ওই লিস্ট সাকিবের কাছেই আছে। সো এটা কেন করছে, তারা কেন করছে, কেন আপনারা বাংলাদেশি আপনারা এখানে করতে যাচ্ছেন না, বাট ইউএসএ থেকে একটা স্টুডেন্ট কেন সক করতে যাচ্ছে বা ইংলিশ শিখতে যাচ্ছে? তার একমাত্র কারণ হচ্ছে যে এটার প্রচণ্ড ডিমান্ড, কারণ এবং এই ডিমান্ডটা আসলে কখনো যাবে না।
আমি আপনাদেরকে একটু একটা নেট শেয়ার করে আপনাদের একটা লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করছি। জাস্ট আমি কিছুক্ষণ আগে আমি একটা সার্চ দিচ্ছিলাম, দেখেন এখানে আমি লিখেছি ইন্টার্ন সাইবার সিকিউরিটি ইউনাইটেড স্টেটস, বা এখানে আমি এটা রিমোটের দিয়ে দিচ্ছি যে আমি রিমোট জব চাচ্ছি। দেন অলরেডি 346 রেজাল্টস শো করছে। তো আমি দিলাম, দেখেন 346টা সাইবার সিকিউরিটি আপনার রিমোট জবের আপনার অপরচুনিটি এখানে চলে আসছে। এবং আপনি যদি যে কোনো একটা জব দেখেন, যে কোনো জাস্ট একটা দেখেন আর্ন ওয়াইল ইউ লার্ন, ফুললি রিমোট, জাস্ট দেখেন লিঙ্কডইনের জব। এবং আপনারা দেখেন জব অফার এবং প্রচুর পরিমাণে আপনার পেমেন্টটাও যথেষ্ট হ্যান্ডসাম। এবং দেখেন যে যারা এখানে যে কোম্পানিগুলোতে অ্যামাজন, চিন্তা করেন অ্যামাজনের একটা অর্গানাইজেশন, এবং দেখেন এখানে ঢাকা ইউনিভার্সিটির একটা দেওয়া, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটির একজন অ্যালমোনাই, তো এই জন্য সে কিন্তু বলছে যে আপনার এখানে আপনার ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট এখানে কাজ করে। কতজন কাজ করে দেখেন, 1016 জন স্কুল অ্যালমোনাই ওয়ার্কস হিয়ার অ্যামাজনে, বুঝতে পারছেন? সো এই কাজটা ঢাকা ইউনিভার্সিটির 1016 জন করে। এখানে আমি যদি আমার বুয়েটের আইডিটা দিতাম, তাহলে দেখা যাবে বুয়েটের স্টুডেন্ট কতজন আছে সেই সংখ্যাটাও এখানে শো করতো। ঠিক আছে, এই ক্ষেত্রে ভাই আমার একটা কোশ্চেন আছে যেটা আমি সচরাচর পাই। সকের ক্ষেত্রে যেরকম ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস, এরা প্রত্যেকে কি সিএসসি গ্রাজুয়েট বা আইটি রিলেটেড ছিল নাকি একদমই হচ্ছে না, একদমই না, একদমই না, একদমই না, দ্যাট মিন্স সিএসসি বা আইটি ব্যাকগ্রাউন্ড ডাজন্ট একদমই না, ম্যাটার? একদমই না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যতগুলা বেস্ট পসিবল সক অ্যানালিস্ট বা সাইবার সিকিউরিটি অফ পার্সন পেয়েছি, এদের মেজরিটি হচ্ছে আপনার নন আইটি ব্যাকগ্রাউন্ডের। এবং এটা সত্যি কথা। কারণ কি জানেন? কারণটা হচ্ছে আপনার এই যে সকের যে কাজটা, এই কাজটা করার জন্য আসলে কিন্তু আমার কিন্তু কোডিং জানা লাগছে না। সাইবার সিকিউরিটি পেশাটাই হচ্ছে এমন, এখানে আপনার কোডিংটা গুরুত্বপূর্ণ না, কোডিং এখানে খুবই গৌণ একটা বিষয়, এখানে আপনার কোডিং এর প্রয়োজনই নেই। কিন্তু এটার মেন বিষয়টা হচ্ছে আপনার প্রসেসগুলো জানা। আমার কাছে একটা ইমেল আসছে, এই ইমেলটা আমি খুলবো কি খুলবো না, আচ্ছা খুললাম, খোলার পরে এই ইমেলটাকে অ্যানালাইসিস করে, ইমেলে কোথা থেকে আসছে, কে পাঠিয়েছে, এগুলো একটা স্টেপ বাই স্টেপ একটা প্রসেস, এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। নতুন নতুন যে টেকনোলজি আপনাকে ফাঁকি দেওয়ার, আপনি দেখবেন যে এখানে একটা আইডি দেওয়া আছে, এখানে HTTPS দেওয়া নাই, তার মানে আপনি ধরে নেবেন এটা ভালনারেবল। এখন এটা তো সবাই জানে, এটা HTTPS মানে এটা ভালনারেবল জিনিস। বাট এখন আমার কথা হচ্ছে যে যদি এই জিনিসটা এমন হয় যে এটা HTTPS আছে, তারপরেও কিন্তু অনেক ভালনারেবল সফটওয়্যার ইউজ করা হয়। ইভেন হ্যাকাররা কিন্তু বর্তমানে এমন বুদ্ধিমানের মধ্যে কাজ করছে, আপনি মনে করেন একটা অ্যাড সার্ভিস ইউজ করছেন, তো অ্যাড সার্ভিসের সাথে তারা কি করবে, আপনাকে পেইড একটা অ্যাড দিবে যে ঠিক আছে আমার একটা অ্যাড আছে, তুমি ভাই এটা প্রচার করে দাও, কিন্তু ওই অ্যাডটা কিন্তু ভাইরাসে ভরপুর। ঠিক আছে, যারা আমার সাথে ম্যালওয়্যার ডেভেলপমেন্ট কোর্স করেছেন, আমি জানি না এখানে অনেকে আছেন কি না, বাট যারা আছেন তারা জানেন যে আমি ওনাদেরকে হাতে কলমে দেখিয়েছি একটা ভাইরাস তৈরি করার পরে কীভাবে ভাইরাসটা একটা ইমেজ ফাইলের মধ্যে হাইড করা যায়, কিভাবে ওই ভাইরাসটা একটা টেক্সট ফাইল, ওয়ার্ড ফাইল, আপনি যেটা বলেন, আপনি মিউজিক ফাইল, ভিডিও ফাইল, যে কোনো ফাইলের মধ্যে একটা ভাইরাস কত সহজে লুকিয়ে ফেলা যায়, আমি ওনাদেরকে দেখিয়েছি। তো এই জিনিসটা হচ্ছে আপনার নলেজ, আপনার থাকতে হবে, আপনাকে জানতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে, দ্যাটস ইট। এখানে কিন্তু কোনো জটিল ম্যাথমেটিক্স নাই, এখানে কোনো জটিল অ্যালগোরিদম নেই, কিছুই নেই, একটা প্রসিজিয়ার, স্টেপ, সিস্টেম, এটা একটার পরে এটা, এটার পরে এটা, এটা হলে এটা, যদি ভালো হয় তাহলে তাকে এখানে যাও, যদি খারাপ হয় তাহলে তাকে এখানে পাঠাও, যদি একটু মিডিয়াম হয় তাহলে তাকে এখানে পাঠাও। এই যে এইভাবে আপনাকে এই ডিসিশনটা নিতে হবে, এতটুকুই। কিন্তু এটার পেছনে যে অ্যালগোরিদমটা, এগুলো কিছুই লাগছে না। একটা কোশ্চেন ভাই হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের থেকে নিচ্ছি, জি, যে মানে কোশ্চেন যেহেতু হচ্ছে আমাদের প্রফেশনাল রিলেটেড ট্রেনিং, দ্যাট মিন্স আমাদের অনেকেরই প্ল্যান থাকে হচ্ছে এই কোর্স শেষ করে আর্নিং এর দিকে। জি, সো এটা আসলে আর্নিং গ্যারান্টিটা কিরকম, এন্ড যদি কেউ চায় যে প্রফেশনাল সক সার্টিফাইড না হয়ে শুধুমাত্র সকের ট্রেনিং করে, লাইক এরকম কোর্স বা কারিকুলাম মেইনটেইন করে, সেক্ষেত্রে কি তার কোনো জব অপরচুনিটি আছে কিনা? আরেকটা বিষয় হচ্ছে যদি সেরকম হয় সেক্ষেত্রে সেটা আসলে কেমন সময় লাগতে পারে এবং তার কি কি যোগ্যতা প্রয়োজন? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি হয়তো কোনো ভেন্ডর সার্টিফিকেশনে গেলেন না, আপনি আমাদের কাছ থেকে একটা কোর্স করে গেলেন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যখন কোনো সার্টিফিকেশন ছাড়া, মানে আপনি মনে করেন এসএসসি কোয়ালিফাইড না, এইচএসসি পাস না, কিন্তু আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, নর্মালি কি সেটা পারবেন? পারবেন না।
কিন্তু তার মানে কি এই যে পৃথিবীর ইতিহাসে এরকম এরকম কোনো লোক নাই যারা এরকম একটা আন্ডার গ্র্যাড করে না করে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে বা তাদেরকে এরকম দেওয়া হয়নি, এরকম কিছু কিন্তু না। আপনি যদি সেক্ষেত্রে কী হতে হবে, আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। আপনি আপনার কাজ দেখাবেন, আপনি আপনার কাজটাকে ওই একটা উচ্চতায় নিয়ে যাবেন। আপনি যদি এরকম দেখাতে পারেন যে না এখানে, এবং আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। যেমন ইউএসএর আমার যে যারা ক্যান্ডিডেট আছে, আমি ইউএসএর স্টুডেন্টদেরকেও পড়াই। তো ওরা যেটা বলছিল যে ভাইয়া আমাদের ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনার এই সার্টিফিকেশন ডাজেন্ট ম্যাটার। ওরা আপনি যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন, ওরা আপনার ইন্টারভিউ নেবে এবং আপনার কাছ থেকে তারা কাজ দেখবে। তারা আপনাকে বিভিন্ন রকম কোশ্চেন করবে। আপনি যেহেতু এই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারেন, আপনি কোন ধরনের সার্টিফিকেশনের লোক ডাজেন্ট ম্যাটার, ওরা আপনাকে ঠিকই জবটা দিয়ে দিবে। ঠিক আছে? এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন আমি লিঙ্কডইনের পেজটা আপনাকে দিয়ে ফলো করছি, দেখেন কী পরিমাণ জব এবং কত নামি দামি কোম্পানি আপনাকে জবগুলো অফার করতেছে। এখন দেখেন এখানে এই অ্যামাজনের জবটাই আপনাকে দেখাচ্ছে। দেখেন এখানে তারা বলে দিয়েছে 136K ফুললি রিমোট, 136K পার ইয়ার, মানে আপনাকে বছরে $136,000 দিবে। মানে আপনি আইডিয়া করতে পারছেন কি পরিমাণ টাকা আপনাকে অফার করছে, এবং এটা কিন্তু ফুললি রিমোট জব। ঠিক আছে? এই জবটা কিন্তু ফুললি রিমোট জব। এবং দেখেন নাইমুল ইসলাম একজন বাংলাদেশি এই জবটা পোস্ট করেছে, এবং দেখেন এটা কিন্তু অ্যামাজনে ভেরিফাইড সিগনেচার, দেখেছেন এই যে ভেরিফাইড সিগনেচার। সেক্ষেত্রে একজন একটা কোশ্চেন করেছে যে আমি এসএসসির পর আর কলেজে অ্যাডমিটেড হই, মানে তিনি হচ্ছে ড্রপ আউট এসএসসির পরে, সেক্ষেত্রে তার আসলে সকের ট্রেনিং করে কোনো লাভ আছে কিনা, বা তিনি সকের কোনো কাজ পাবেন কিনা? আচ্ছা, এই একটা ভালো কোশ্চেন করেছেন। আচ্ছা, এইটা আপনার চিন্তা করতে হবে। আপনি চাচ্ছেনটা কি? আপনি কি বাংলাদেশে ক্যারিয়ার করতে চান না দেশের বাইরে ক্যারিয়ার করতে চান? কথাটা খুব ক্রিস্প। আপনি যদি দেশের মধ্যে ক্যারিয়ার করতে চান, আসলে বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা বা আমাদের যে কালচার, এখানে আসলে আসার সম্ভাবনা খুবই কম। কারণ আপনি এইচএসসি ড্রপ আউট বা আপনার আসলে ফর্মাল এডুকেশন নেই, বাংলাদেশে আসলে খুব বেশি কিছু করার সুযোগ নেই। বাট বাইরের দেশে কিন্তু আপনার প্রচুর অপরচুনিটি আছে। আপনি মনে করেন এই কাজটা শিখেছেন, দেখেন লিঙ্কডইনের এই অ্যাকাউন্টটা আমার খোলা আছে, আমি সেটা থেকে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এই লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আপনি এই জবটা দেখলেন, এখন আপনি এখানে অ্যাপ্লাই দিলেন, আপনি বললেন যে আমি এই জবের জন্য, আপনি এই ভদ্রলোক বা যে কেউ একজন হয়তো আপনার একটা ইন্টারভিউ নেবে, তারা দেখবে যে আপনি এই জবটা পারেন কিনা। ধরেন নাইমুল ইসলাম, সে কিন্তু ইউনিভার্সিটি অফ ঢাকারই স্টুডেন্ট, মানে সে বাঙালি একজন, এবং সেই এই মানে এবং দেখেন বিজনেস প্রফেশনাল অফ কম্পিউটার সায়েন্স এট হার্ভার্ড ইউনিভার্সিটি, সে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে তো পড়াশোনা করেছে। তো সে এখন অ্যামাজনে জব করে, সে এখন রিক্রুটার। তো আপনি বুঝতেই পারছেন আপনার দেশি লোক একজন, আপনার দেশি লোক এনে বসে আছে, আপনি তাকে লিঙ্ক নক করেন, তাকে আপনার সিভি পাঠান, তাকে বলেন ভাইয়া আমি না শখের কাজটা খুব ভালো পারি, তখন হবে কি সে আপনার একটা ইন্টারভিউ নেবে, এবং এই ইন্টারভিউটা নেওয়ার পরে আপনার নেক্সট যে কাজটা হবে এই সে দেখবে, তারা দেখবে যে আপনি কাজটা কতটুকু ভালো পারেন। ওরা নিশ্চিত হবে, ওরা যখন 100% নিশ্চিত হবে যে আপনি কাজটা পারেন, তখন ওরা আপনার সাথে দরদাম শুরু করবে। আচ্ছা ঠিক আছে, এই কাজের জন্য তুমি কত চাও, তোমার তো সার্টিফিকেশন নাই, তখন আপনি তাদের সাথে সার্টিফিকেশনে যাবেন। 136K মানে বুঝতে পারছেন, কেউ একজন হিসাব করে দিবেন আমাকে, 1,36,000 ডলার বছরে, মানে মাসে কত ডলার পাবেন আপনি? এটা সবচেয়ে লোয়েস্ট লিমিট, হাইয়েস্ট লিমিটটা কিন্তু আরও বেশি, 136K টু 212.8 পার ইয়ার। এটা সবচেয়ে লোয়েস্ট লিমিট, এটা হাইয়েস্ট, এবং এটা পুরোটা কিন্তু রিমোট জব। বাংলাদেশে বসে কেউ কি হচ্ছে এই ধরনের রিমোট জবে অ্যাপ্লাই করতে পারবে কিনা? এটা আসলে এটা তো শুধুমাত্র গেলে হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার, বাট সকের ক্ষেত্রে জাস্ট শুধুমাত্র সক, নট বিএপিটি, নক, মানে অন্য কোনো কিছু না, শুধুমাত্র সক রিলেটেড কি রকম জব পাওয়া পসিবল কিনা রিমোটলি? এটাই তো আপনার এখানে সিকিউরিটি ইঞ্জিনিয়ার লিখেছে। শুনুন আমি আপনাদের একটা কথা বলি, এখানে যেমন ইউরোপিয়ান জবে ওরা করে কি অনেক কিছু লেখে। ইভেন সবচেয়ে মজার বিষয় কি জানেন, বাস্তব আমি নিজেও একটা মানে ফ্রিল্যান্সিং জব করি, একটা সিকিউরিটি অর্গানাইজেশনের সাথে আমি ফ্রিল্যান্সিং জব করি এবং ওদেরকেও রিমোটলি শেখাই। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে বাস্তব ক্ষেত্রে যেটা হয় এটা অবশ্যই সম্ভব। আপনি যখন কাজটা করবেন, যখন এই টাকাটা আপনি অফার করবে, আপনি মনে করেন এর অর্ধেক চাইলেন, এর অর্ধেকও তো অনেক টাকা হয়। আপনি যদি ওদেরকে বলেন যে ভাই আমি $5,000 দিয়ে রিমোটলি কিভাবে হ্যান্ডেল করা হয়, মানে সকের ক্ষেত্রে রিমোটলি কিভাবে হ্যান্ডেল, লাইক আমরা যেটা জানি যে হচ্ছে
যে সমস্ত ডিভাইস গুলো ইউজ করা হচ্ছে সেটা অবশ্যই সেখানে অন সেট থাকে। আচ্ছা এন্ড সেটার অ্যাক্সেস একজন বাইরে থেকে নিলে সেক্ষেত্রে সিকিউরিটি এনশিওর করে কি হবে, এন্ড এটার আচ্ছা আপনার এটা অভিজ্ঞতা আসলে আপনার কিরকম? ওই যে সফটওয়্যারটা যে remote handle করে। রিমোট জবগুলো আপনাকে কিরকম জি, দেবে? জি, ভাই। মনে করেন তারা হয়তো কোনো প্যাকেট অ্যানালাইসিস করতে দিবে। এটা আমি যখন আপনাদের ওয়ারশাক নিয়ে কাজ করাবো, পিক্যাপ বলে, প্যাকেট ক্যাপচার ফাইলস, হ্যাঁ, স্ট্যাটিক একটা প্যাকেট ক্যাপচার ফাইলস, হয়তো আপনাকে অনেকগুলো পিক্যাপ দিল, সেট আপ পিক্যাপস দিল। এই পিক্যাপসগুলো দেওয়ার পরে আমি আপনাদের একটু দেখাই, তাহলে হয়তো আপনারা একটু বেটার বুঝতে পারবেন। আমি আমার সাইট থেকে যাচ্ছি, প্লিজ। আমার ইউএস এর যে ওদের যে শেখায় ওইটা থেকে আমি ওদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা একটু মানে ওইটা থেকেই ওদেরকে দেখাচ্ছি সেটা। দাঁড়ান। যেমন এটা একটা পিক্যাপস, এটা অর্থাৎ হচ্ছে কোনো একটা সিস্টেমের সাথে ওদের সার্ভারের সাথে হয়তো একটা কমিউনিকেশন হয়েছে, তো এই কমিউনিকেশনটা একটা প্যাকেট ক্যাপচার করে না, ওয়্যারশার্কের মাধ্যমে এটাকে প্যাকেটটা ক্যাপচার করে রাখা হয়েছে। এটাকে আমার অ্যানালাইসিস করে ওদেরকে বলে দিতে হবে যে এখানে কোন কোন ঝামেলা আছে, কি করতে পারে না। এটা একটা প্যাকেট ফাইল, ঠিক আছে? দিস ইজ এ প্যাকেট ক্যাপচার ফাইল। এটা কি আসলে আপনাদের এখন যারা মানে ওয়্যারশাক নিয়ে কাজ করেন না বা এটা যারা দেখেন না তারা তো বুঝতে পারবেন না, বাট এটা কিন্তু একটা স্টলড, মানে এটা একটা ডেড ডাটাবেস, কিন্তু এই ডাটাবেসে অনেক ধরনের ট্রানজ্যাকশন হয়েছে, অনেক, আমি এগুলো ফিল্টার ইউজ করব, ফিল্টার ইউজ করে করে আমি এগুলো দেখব, অ্যানালাইসিস করে বলবো, এবং এটার কি কে কার মাধ্যমে আসছে ফলো করে টিসিপি স্ট্রিম দিয়ে আমি এই যে ডাটাগুলো অ্যানালাইসিস করব, স্ট্রিং অ্যানালাইসিস করব, কি হয়েছে এটা দ্বারা কি বুঝতেছি, ঠিক আছে? তো এই ধরনের অ্যানালাইসিস আছে, এই ধরনের প্যাকেট অ্যানালাইসিস বা পিকআপ অ্যানালাইসিস, এই ধরনের কাজ আসে, ঠিক আছে? তারপরে মনে করেন যে আপনি কোনো ইমেল অ্যানালাইসিস, কোনো ইমেল ফাইল পেয়েছেন, কোনো ইমেল আপনার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো আপনি সেট অফ ইমেল পেয়েছেন, যে ইমেলগুলো মনে হচ্ছে যে এগুলো ভালনারেবল, বা আমার এইগুলো এতগুলো ইমেল বা এগুলো এতগুলো অ্যালার্ট অ্যানালাইসিস করা আমার জন্য ডিফিকাল্ট। তো ওরা মনে করেন তখন থার্ড পার্টি কাউকে বললো যে ঠিক আছে তুমি কি এটা করবা আমার হয়ে, আমি তোমাকে এটার জন্য এত টাকা দিব, এই ধরনের কাজ হবে। ডেফিনেটলি আপনার কনসার্নটা খুবই জেনুইন, বাট সুযোগ আছে। ইভেন এমনও আছে, আমি আপনাদের এটাও দেখাচ্ছি, মনে করেন সাইবার সিকিউরিটি ট্রেনার হিসেবেও দেখেন প্রচুর জব আছে, মানে আপনি শেখাবেন। ট্রেনারের চেয়ে বেসিক্যালি আমরা যাচ্ছি সকটা নিয়ে আর কি ফোকাস করতে, যেহেতু এখান থেকে সক সার্টিফিকেট এখন যদি ধরেন হ্যাঁ ওইটাই সক বলছি। ট্রেনিং করে হ্যাঁ মানে বাংলাদেশে থাকতে আর কি যেটা হয় আর কি, যে আমি একটা ইথিক্যাল হ্যাকিং ট্রেনিং করলাম, আবার আমি কারবার ট্রেনিং শুরু করছি, বাট আমাদের সাথে প্রফেশনাল যেহেতু ম্যান দরকার, সো আমরা আসলে অবশ্যই সেটা প্রফেশনালের দিকে ফোকাস করছি। একটা কোশ্চেন এখানে আছে দেখতে পাচ্ছি চ্যাট বক্সে, সেটা হচ্ছে যে যদি কোনো কোম্পানি থাকে যারা হচ্ছে স্প্লাঙ্ক ইউজ করতেছে না, সেক্ষেত্রে আমরা স্প্লাঙ্কের কমান্ড গুলো শিখে আসলে এই কোর্স শেষে আমাদের কোনো লাভ হবে কিনা? কারণ অনেক কোম্পানি থাকতে পারে যে নিজস্বভাবে সক ডেভেলপ করেছে, আচ্ছা দ্যাট টাইম আসলে কি করা হতে পারে? আচ্ছা, খুবই সুন্দর কোশ্চেন। যে সমস্ত কোম্পানির নিজস্ব সক আছে, মানে তারা নিজেরাই একটা সফটওয়্যার মানে সকটা ডেভেলপ করেছে, তারা কি করবে? তাদের জন্য কাজ হচ্ছে যে অবশ্যই তারা কি করবে, তারা ওই রিলেটেড, যেহেতু এটা তাদের নিজস্ব কাস্টমাইজ সফটওয়্যার, এটা নিয়ে তারা একটা আলাদা সেশন করবে, আপনাকে আলাদা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিবে। বাট এই যে স্প্লাঙ্কে আপনার যে অ্যানালাইসিসের যে পার্টটা, এটা তো আসলে একটা আপনার মৌলিক জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। যেমন এটা আসলে আপনাকে না দেখালে বোঝানো মুশকিল। যেমন আপনি একটা স্প্লাঙ্ক অ্যানালাইসিস করছেন, ঠিক আছে, একটা সক অ্যানালাইসিস করছে, এখানে অনেকগুলো প্যাকেট আসছে, অনেকগুলো ইনফরমেশন আসছে, অনেকগুলো ইভেন্ট আসছে। তো ইভেন্টগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে এই ইভেন্টটা, আমি একটা দেখি আমাদের কাছে কোনো ফাইল আছে কিনা, আমি একটু দেখছি আমার ফাইল থেকে আপনাদের দেখাচ্ছি, একটা জাস্ট স্যাম্পল আপনাদের দেখাই, তাহলে আপনাদের কাছে জিনিসটা একটু ক্লিয়ার হবে। যেমন এই ক্লাসটা ওদেরকে করাচ্ছিলাম, তো ফর এক্সাম্পল এইটা একটা ইভেন্ট, ঠিক আছে, এটা স্প্লাঙ্কে বা দেন বা যে কোনো জায়গায় এরকম একটা ইভেন্ট আপনি শো করছে, এটা শো করার পরে এটা দেখে আপনি কি বুঝতেছেন? এখন মনে করেন স্প্লাঙ্কে দিলে হয়তো একটা কমান্ড দিলে এটা আসতেছে, বাট তার তৈরি করা সফটওয়্যারে হয়তো ব্যাপারটা অন্যভাবে আসতেছে, বাট জিনিস কিন্তু এটাই আসবে। এই যে লেখাটা যেভাবে আপনি দেখতেছেন
এক্স্যাক্টলি এই লেখাটাই আসবে। এটা আরেকটা ইভেন্ট অ্যানালাইসিস। তো এই জিনিসটা কি কি এই 203.0.113.45 এটা কি? এই তারিখের মধ্যে দেখা যাচ্ছে এটা কি, এনে লেখাগুলো আসছে সেগুলো কি? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এটাকে বলে ইভেন্ট অ্যানালাইসিস। তো আপনি যখন স্প্লাঙ্ক করবেন, এটা স্প্লাঙ্কে যে এটা যেমন দেখাচ্ছে, তাদের কাস্টমাইজ যে সফটওয়্যারটা আছে সেখানেও কিন্তু এই বিষয়টা এভাবেই দেখাচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল আমি এই ইভেন্ট অ্যানালাইসিসটা করতেছি জাস্ট আপনাদের জাস্ট এটা ডেমোর জন্য। মনে করেন এখানে কি বলতেছি, ইউজার এজেন্ট হচ্ছে মোজিলা 5.0 ভার্সন, অর্থাৎ আপনি যে আপনার উইন্ডোজ বা আপনার যে যে কম্পিউটারটা ইউজ করেন সেই কম্পিউটারে যে আপনার যে ব্রাউজারটা আপনি ইউজ করেন সেই ব্রাউজারটা হচ্ছে ইউজার এজেন্ট, মানে এইটাকে ইউজ করে আপনি ইন্টারনেট ব্যবহার করেন। সো সেই ব্রাউজারের ভার্সনটা এখানে শো করছে। কেন এটা প্রয়োজন? কারণ হচ্ছে মনে করেন কথার কথা এখন আপনি গুলশানে বসে আপনার ইন্টারনেট সার্ফ করছেন, এখন হঠাৎ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বেলজিয়াম থেকে কেউ লগ ইন করার চেষ্টা করছে, তখন উইন্ডোজ কিন্তু একটা ওয়ার্নিং জেনারেট করবে। বা আপনি প্রায় দেখবেন যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে মাঝে মাঝে আপনার কাছে একটা অ্যালার্ট মেসেজ আসে যে সাম উই প্রিভেন্টেড এ লগ ইন অ্যাটেম্প, সাম ওয়ান ট্রাই টু লগ ইন ফ্রম দিস লোকেশন। ঠিক আছে, তো তখন কি করে আসলে কম্পিউটার করে কি এই যে লোকেশনটাকে বুঝে যে আচ্ছা ঠিক আছে গুলিস্তান থেকে উইন্ডোজ মোজিলা ফায়ারফক্স এটা ব্যবহার করে ঠিক 10:25 একটা লোক লগ ইন করার চেষ্টা করেছে, অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট লগ ইন, এটা স্যার প্রথম লগ ইন। সো সেম ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে 2 ঘন্টার পরে বেলজিয়াম থেকে কেউ এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করতেছে। এটা অসম্ভব, কারণ 2 ঘন্টার মধ্যে একটা লোক রাতারাতি গুলিস্তান থেকে বেলজিয়ামে চলে যেতে পারে না। সো তখন তারা এটাকে একটা রেড ফ্ল্যাগ দিয়ে এটাকে স্টপ করে দিবে। তো এই জিনিসটার জন্য আসলে বেসিক্যালি ইউজার এজেন্ট। আচ্ছা, আর এখানে লিখেছে কি এনম্যাপ স্ক্রিপ্টিং ইঞ্জিন। আপনারা যারা সাইবার সিকিউরিটির সাথে জড়িত আছেন তারা জানেন এনম্যাপ হচ্ছে বেসিক্যালি একটা স্ক্যানিং টুলস। এটা দিয়ে আমরা একটা কোনো কিছুকে স্ক্যান করি, একটা সিস্টেমকে স্ক্যান করি। সো এখানে যেহেতু এনম্যাপ স্ক্রিপ্টটাকে ধরতে পেরেছে, তার মানে কেউ হয়তো আমার এখানে স্ক্যানিং করার চেষ্টা করছে, এবং স্ক্যানিংটা কিন্তু আসলে অসৎ উদ্দেশ্যেই করা হয় সাধারণত। মানে আমি যখন আমার একজন পেইন্টেশন টেস্টার দিলাম তখন তাকে আমি নর্মালি এটা দিচ্ছি, বাট সাধারণভাবে কিন্তু এনম্যাপ স্ক্রিপ্টিংটা নর্মালি ইউজ করার কথা না। সো কেউ যখন নর্মাল টাইমে এনম্যাপ স্ক্রিপ্টিং ইউজ করেছে তখন আমি ধরে নিলাম যে এটা আসলে কেউ অসৎ উদ্দেশ্যে আমার এখানে স্ক্রিপ্টিংটা করার চেষ্টা করেছে। সো আমি এখান থেকে এই ইভেন্টটা দেখে আমি বুঝে গেলাম এখানে একটা এনম্যাপ স্ক্রিপ্টিংয়ে কেউ একটা অ্যাক্টিভিটিস করেছে। সো এই যে অ্যানালাইসিসটা আমি আপনাকে এখন করে দিলাম, এটা কিন্তু শুধু যে স্প্লাঙ্কের জন্য সত্য তা না, এই সেম জিনিসটা আপনি যে কোনো আপনার ইভেন্ট অ্যানালাইসিস সফটওয়্যার সিএম ইউজ করেন, আপনি আইবিএম কিউরার ইউজ করতে পারেন, আপনি ওয়াজ ইউজ করতে পারেন, সব জায়গায় কিন্তু এই জিনিসটাই আসবে, কারণ ইভেন্ট কিন্তু এটাই। ঠিক আছে জি ভাই, এটাই। আপনার এই বিষয়টার সাথে রিলেটেড একটা কোশ্চেন পেয়েছি ভাই, যেখানে এখানে দেখতে পাচ্ছি যে ভাই লিখছেন যে তিনি রিসেন্ট নেটওয়ার্কিং উপর ডিপ্লোমা করেছেন, ইথিক্যাল হ্যাকিং এর সম্পর্কে তিনি কিছু জানেন না। এই যে আমরা যেরকম এনম্যাপের স্ক্রিপ্টিং ইঞ্জিন সম্পর্কে জানলাম বা আমরা জানি দেখে এটা ধরতে পারছে, সো এরকম মোমেন্টে মানে যারা সক অ্যানালিস্ট তাদের কি ইথিক্যাল হ্যাকিং এর নলেজ প্রয়োজন আছে কিনা, এন্ড যদি থাকে সেটা কতটুকু? মানে একেবারে বিগিনাররা কি জয়েন করতে পারবে আমাদের এই ট্রেনিং এ, অথবা যদি জয়েন করতে পারে সেক্ষেত্রে কিভাবে তাদের কতটুকু নলেজ প্রয়োজন? হ্যাঁ, গুড কোশ্চেন। তো এরকম যে আমি তো ফ্রি আছি। আচ্ছা প্লিজ আপনারা কেউ সাইড টক করবেন না। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে হ্যাঁ এটা একটা খুব গুড কনসার্ন যে আপনাদের যে ইথিক্যাল হ্যাকিং এর যে নলেজটা দরকার আছে কিনা। তো আমরা আসলে যে কোর্সটা যেভাবে করাবো, আমরা আপনাকে যখন এই কোর্সটা করাবো, এই যে বিভিন্ন ইভেন্ট অ্যানালিসিস করাবো, তখন কিন্তু একটা সেগমেন্ট আমরা রাখবো, আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে আমি বলে দিব আচ্ছা যে এই যে আপনার ইথিক্যাল হ্যাকিং এর যে অংশটা আছে, তো এখানে এই জিনিসগুলো এখানে কাজ করে, এভাবে কাজ করে। সো এটাকে যখন আমি এই ইথিক্যাল হ্যাকিং এর যে ইভেন্টগুলো আছে, তো এইটাকে এরকম দেখাই। যখন আপনি ইভেন্ট অ্যানালাইসিস করবেন তখন আপনার লগইন এটা কি তাহলে তার বেসিক নলেজ প্রয়োজন পড়বে না, নাকি সে জাস্ট শুধুমাত্র সকে জয়েন করলেই হয়ে যাচ্ছে? প্রয়োজন পড়বে, বাট সেই জিনিসটাকে আমরা আমাদের কোর্সেই কভার করে দেওয়ার চেষ্টা করব। সেটা আমরা আমাদের কোর্সেই কভার করে দেওয়ার চেষ্টা করব। প্রয়োজন অবশ্যই পড়বে, বাট সেই নলেজের যে রিকোয়ারমেন্টটা এটা আমরা কোর্সের মধ্যেই কভার করে দেওয়ার চেষ্টা করব।
এটা নিয়ে আরেকটা কোশ্চেন আছে ভাইয়া, যিনি হচ্ছে কোশ্চেনটা করেছেন আবার চ্যাট বক্সে দেখতে পাচ্ছি যে আমাদের কোর্সে বা ট্রেনিং প্রোগ্রামে যদি কোনো ল্যাব রিলেটেড বিষয় থাকে সেক্ষেত্রে কি কোনো ভার্চুয়াল ল্যাব আছে নাকি হ্যাক দ্য বক্স বা ট্রাই হ্যাক মেতে আমরা সেগুলো সলভ করব, না এটা না একটা আমি কোশ্চেন। হ্যাক দ্য বক্স বা ভার্চুয়াল বক্স কোনো কিছুর আমি সাহায্য নিব না। আমি চেষ্টা করব আপনাদের কম্পিউটারেই আমরা একটা ভার্চুয়াল বক্স ক্রিয়েট করে সেখানেই আমরা প্র্যাকটিসটা করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা এটাতে কারণ হ্যাক দি বক্স বা এটাতে আসলে অনেক সমস্যা আছে, অনেক নেটওয়ার্ক সমস্যা হতে পারে, এটা কারণে প্র্যাকটিস প্রবলেম হয়। আবার ওটা টাইম ফ্রেম থাকে যে 25 মিনিটের মধ্যে 30 মিনিট পরে ল্যাবটা চলে যায়। তো এই ধরনের যাতে ইভেন্চুয়ালিটিস না জেনারেট করে এই জন্য আমরা এখানেই সেলফ একটা ল্যাব তৈরি করে রাখবো, যাতে আপনারা সবসময় ল্যাবে অ্যাক্সেস করতে পারেন, আপনারা একটা কনকারেন্ট এই জিনিসগুলো দেখতে পারেন। আরেকটা কোশ্চেন আসছে যে ভাই কি কি প্র্যাকটিক্যাল টাস্ক দেওয়া হতে পারে, মানে কি ধরনের আর কি বিষয়গুলো, প্র্যাকটিক্যাল টাস্ক থাকবে কিনা, থাকলে সেটা কিরকম হতে পারে, পুরো আর কোর্সটাই কোর্স শেষে কোনো প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল, জি পুরো মানে আর কোর্সটাই। কোর্স শেষে কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট বা রিয়েল ওয়ার্ল্ডের কোনো সিনারিও আছে কিনা হ্যাঁ অবশ্যই থাকবে। কোর্স শেষে? হ্যাঁ অবশ্যই থাকবে। আমরা আপনাদেরকে বিভিন্ন সিচুয়েশন ডেভেলপ করে দিব, এবং আমাদের এবারের যে ল্যাবটা আমরা এর আগে কিছু ল্যাব করেছিলাম সেটা ছিল, ল্যাবগুলো বেসিক্যালি ছিল ডেমো ডামি টাইপ, মানে সিটিএফ টাইপের কিছু ল্যাব ছিল। তো এবার আমি ডামি টাইপ ল্যাবের ব্যাপারটা আর বেশি এনকারেজ করবো না, যদিও আমি আপনাদের সেটা শেখাবো এই ডামি ল্যাবগুলো কীভাবে সলভ করতে হয়। বাট আমার মেন কনসার্ন থাকবে এখন যেটা, যে আমি কি করব, যে আপনার যে ল্যাবগুলো আসবে এই অরিজিনাল ল্যাবটা করবো, মানে আপনার কম্পিউটারের ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো আপনি সকে দেখবেন। একটা মিনিট কবির ভাই আপনার একটু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, প্লিজ একটু আস্তে নিঃশ্বাস নেন, বন্ধ করতে তো বলতে পারবো না, অথবা হচ্ছে মিউট করে দেন প্লিজ, ঠিক আছে? আচ্ছা নিঃশ্বাস বন্ধ করলে মারা গেলে সমস্যা, যাই হোক সরি ফর দি ইন্টারাপশন ওকে। প্লিজ। তো আমি এবারের ল্যাবটা যেটা করব, আপনার কম্পিউটার মানে আপনার পার্সোনাল কম্পিউটারটাকেই আমি স্প্লাঙ্কের সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আপনার এই কম্পিউটারে আপনি ডে টু ডে আপনি যত রকমের ইভেন্টস বা ইভেন্চুয়ালিটিসগুলো আপনি ফেস করছেন এটা আপনি স্প্লাঙ্কে দেখবেন। সো যেটা হবে যে আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস করলে কি হচ্ছে, আমার কম্পিউটারে কি পরিবর্তন হচ্ছে, কি চেঞ্জ আছে, এগুলো আপনি লাইভ দেখতে পারবেন, এবং যেটা আসলে আমাদের অন গ্রাউন্ডে অ্যাকচুয়ালি প্রয়োজন হয় ওটাই আসল, ওটাই আপনাদেরকে শেখানো হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ওনারই যে জব অ্যাসিস্ট্যান্স বা ইন্টার্নশিপ সাপোর্ট দেওয়া হবে কিনা, এন্ড আমাদের পূর্ববর্তী কোর্সের যারা স্টুডেন্টস ছিলেন তাদের রিভিউ কিরকম। এখানে কি কেউ আছেন যারা সকের আগের স্টুডেন্ট ছিলেন এই সেশনে? আমাদের পূর্ববর্তী দুইটা ব্যাচের কেউ আছেন কি এখানে? আচ্ছা, নাই। সেক্ষেত্রে হয়তো ভাইয়া যিনি কোশ্চেন করেছেন আপনাকে হয়তো একটু লিঙ্কডইনে খুঁজতে হবে, যারা সকে ট্রেনিং গুলো করেছেন তাদেরকে ওখানে পাবেন আই হোপ, সেখান থেকে একটু পার্সোনালি নক করলে বেটার। আমরা যদি এখন বলি যে ওনাকে নক করেন, সেক্ষেত্রে হতে পারে যে এটা বায়াসড হতে পারে, রাইট? যে হয়তো বা ভাবতে পারে যে আমরা নিজেরা হচ্ছে তাদেরকে ঠিক করে রাখছি, আপনারা কোশ্চেন করলে সেটা আবার আনসার পেয়ে যাবে। সো এরকম না হয় আপনারা একটু কাইন্ডলি একটু চেষ্টা করেন, ঠিক আছে? বাইট ক্যাপসুল সক এরকম লিখে সার্চ করলেও পেয়ে যাবেন যারা সকের কোর্সে ছিলেন এন্ড বাইট ক্যাপসুল স্টুডেন্ট আছেন। ওকে, আর জব অ্যাসিস্ট্যান্ট বা ইন্টার্নশিপ সাপোর্ট নিয়ে একটা কোশ্চেন আসছে, এই ব্যাপারে ভাই কিছু বলতে চাচ্ছেন কিনা? আচ্ছা, জব অ্যাসিস্ট্যান্টশিপের ব্যাপারে আমি যেটা বলতে যাচ্ছি, যে দেখেন এই প্রশ্নটা কিন্তু এর আগেও একবার চলে আসছে, যে একজন বলছিলেন যে শখের ব্যাপারটা। তো শখ যেহেতু একটা সেন্সিটিভ জিনিস, যেহেতু শখ খুবই সেন্সিটিভ একটা জিনিস, তো এই কারণে এটা যেটা হয় যে এইটার অ্যাকচুয়াল মানে অন গ্রাউন্ডে মানে আপনি কিন্তু সহজে একজন লোককে এটা অ্যাক্সেস দিতে রাজি হন না। সাধারণভাবে কিন্তু এটা কেউই দেয় না, কারণ একটা শখ মানে কি, আপনার কম্পিউটারে বা আপনার অফিসের ফাইলে কি কি জিনিস আসতেছে, কে আপনার ফাইল আছে, কি কি ফাইল আছে, কি হচ্ছে না হচ্ছে, সকল কিছু একটা ইউজার আইডি পাসওয়ার্ড পর্যন্ত ইভেন মাঝে মাঝে শো হয়ে যায়। তো এই ধরনের সেন্সিটিভ ইস্যুটির কারণে মানুষ কিন্তু শখের জবটা আসলে একজন ইন্টার্নকে দিতে চায় না। এটা খুবই জেনুইন একটা বিষয়। এটা আমি যদি বলি যে না আমি আপনাকে লাইভ শখের একটা ইন্টার্নশিপ করাতে পারবো, এটা আসলে একটা প্রহসন বা মিথ্যা এটা আশ্বাস আসলে দেওয়া টাফ, যাবে। বাট কারণ এটা কনফিডেন্সিয়ালিটি ম্যাটার করে আর কি, এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এটা একটা, বাট আরেকটা কাজ করা যায় যেটা যে যেটা বাগ হান্টিংয়ে সম্ভব। যেমন ওই যে আপনার বাগ হান্টিংয়ে কী হয়, যে বিভিন্ন নামি দামি কোম্পানিরা তারা তাদের ওয়েবসাইটকে পাবলিকলি ছেড়ে দিচ্ছে হ্যাক করার জন্য। হ্যাঁ ভাই তুমি আমার ওয়েবসাইটটা হ্যাক করো, দেখো আমার ওয়েবসাইটে কোনো প্রবলেম পাও কিনা।
তো এই বাগ হান্টিং করলে যদি তুমি কিছু করে বের করতে পারো তাহলে তার জন্য তোমাকে আমি কিছু পয়সা দেবো। সো এইসব জিনিসে কিন্তু আপনার লাইভ প্র্যাকটিক্যাল টেস্টিং যেটা আছে এটা করা যায়। বাট এটা আমি ভাইয়ের সাথে একমত, কারণ অফেন্সিভ সিকিউরিটির ক্ষেত্রে হয়তো বা দেখা যায় এক্সটার্নাল টেস্টে আমাদের খুব একটা ইন্টারনাল ক্রিডেনশিয়াল প্রয়োজন পড়ে না। দ্যাটস ওয়াই হচ্ছে দেখা যায় যে আমাদের হয়তো আমরা মোটামুটি একটা ফ্রি কাজ করতে পারি, বাট যখন এই ডিফেন্সিভ সেগমেন্টে যায় দ্যাট টাইম কনফিডেন্সিয়াল তথ্যগুলো কোনোভাবে একটা কোম্পানি চায় না যে জাস্ট কয়েকদিনের সম্পর্ক হয়েছে ইন্টার্নশিপে আমি শুরু করব, অসম্ভব। ইভেন আমরা যে সমস্ত প্রজেক্টগুলো করে থাকি ভিএপিটির ক্ষেত্রে, সেক্ষেত্রেও দেখা যায় যে ফার্স্ট টাইম আমাদের সাথে খুবই কনফিডেন্সিয়াল বিষয়গুলো শেয়ার করা হয় না। আমাদের প্রজেক্ট পারফরমেন্স দেখে দেন হয়তো সেকেন্ড বা থার্ড মিট আপ যখন হয় তখন হচ্ছে আমরা ভিএপিটির সময় আমাদের ইন্টারনাল টেস্টিং গুলো আমরা করতে পারি প্রপারলি। সেটা একটা আসলে মেজর ইস্যু, কারণ ট্রাস্ট ইস্যু না থাকলে আসলে সাইবার সিকিউরিটি ফিল্ডে গ্রো আপ করাটা খুবই টাফ। এই অবশ্যই বিষয়টা আমি ভাইয়ের সাথে একমত। আমি আরেকটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই ট্রেনিংটা যেটা বাইট ক্যাসেল অফার করতেছে সাইবার সিকিউরিটির সক এই ডোমেইনটাকে নিয়ে, এটা নিয়ে কোশ্চেনটা হচ্ছে যে ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। যে কোশ্চেনটা করেছেন যে এই ট্রেনিংটা করার পরে উনি কি সিসা সার্টিফাইড হওয়ার জন্য মানে প্রস্তুতিমূলক ভাবে পারফেক্ট থাকবেন কিনা, আচ্ছা, এটা কোশ্চেন করা হয়েছে। খুবই সুন্দর কোশ্চেন। আচ্ছা, মানে সিএসএ না সিসা, আমি সিএসএ সার্টিফাইড সক অ্যানালিস্ট ইসি কাউন্সিল, রাইট রাইট। ওটা আচ্ছা অবশ্যই পারবেন। এটার জন্য আমি বরঞ্চ বলবো যে আমি সিএসএর যে কারিকুলাম আছে সেখানে কিন্তু আমি এবারে কারিকুলাম আপনাদের যেটা শেখাবো এটা কিন্তু আগের দুইটা কারিকুলাম থেকে সম্পূর্ণ আলাদা। আমি আবার বলছি, আমি বাইট ক্যাপসুলে এবার যে কারিকুলামটা করাবো আগে কিন্তু আমাদের শুধুমাত্র এই দুইটা মডিউল নিয়ে কাজ করিয়েছি, এই দুইটা মডিউল নিয়ে, মানে সক এটা রোল এবং বিভিন্ন সিগনেচার নিয়ে। বাট এবার কিন্তু আমি আরও 5টা মডিউল অ্যাড করতেছি, মানে ইমেল অ্যানালাইসিস, ইউআরএল অ্যানালাইসিস, আপনার একটা ফাইল যে স্ট্যাটিক এবং ডাইনামিক অ্যানালাইসিস যেটা, এবং স্যান্ডবক্সিং কীভাবে করতে হয়, তারপরে আপনার নেটওয়ার্ক অ্যানালাইসিস এবং ফরেনসিক। তো আমি কিন্তু আরও 5টা মডিউল এবার অ্যাড করতেছি, যেটা আমি এর আগের যে দুটো ব্যাচে এটা কিন্তু ছিল না। এটা আপনাদের যদি ব্যাচে আপনারা যারা ভর্তি হবেন তাদেরকে আমি এটা স্পেশাল এই 5টা করাবো। নাইস। আরেকটা কোশ্চেন আমি নিচ্ছি ভাই, সেটা হচ্ছে যে যেহেতু আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এটা আমার কোশ্চেন না, কোশ্চেন করেছেন, নামটা দেখতে পাচ্ছেন ইউজার লেখা জাস্ট। আচ্ছা, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী যে বাংলাদেশের স্টক রেভলিউশন ঠিকঠাক কবে নাগাদ হতে পারে? এন্ড কারণ হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা রিমোটলি জবের জন্য বলেন বা আমেরিকাতে বলেন বা ইউএসএ তে বলেন, সেখানে তো আমি অ্যাপ্লাই করতে পারবো। বাংলাদেশের যে এখন বর্তমান অবস্থা, শুধুমাত্র ব্যাংকিং সেগমেন্ট এন্ড হচ্ছে খুবই আর্থিক লেনদেন যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে হয় সেগুলো ছাড়া খুব একটা স্টকের ডিপ্লয় আমরা দেখি না। তো বাংলাদেশে আপনার কি মতামত যে কবে নাগাদ আসলে স্টকের একটা মানে রেভলিউশন আসতে পারে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, এটা আমি একটা খুবই লাস্ট কোশ্চেনই ধরে নিব। কি লাস্ট কোশ্চেন? আরো কয়েকটা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই কোশ্চেনটাকে আমি খুব ইমফ্যাসিস দিয়ে দিতে চাই। দেখেন, জি জি। আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতেই পারছি না, বা হয়তো আপনারা কেউই বুঝতে চাচ্ছেন না। দেখেন, বাংলাদেশে এনভায়রনমেন্টটা ঠিক হতে হবে কেন? বাংলাদেশি জিনিসটা এনভায়রনমেন্ট ঠিক হতে হবে কেন? কেন আপনি আউটসোর্সিংটাকে খারাপ চোখে দেখছেন? আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনি সাইবার সিকিউরিটির রিলেটেড যে কোনো জব আপনি যদি একটা প্রফেশনস ডেভেলপ করতে পারেন, দেখেন এখানে অনেক অনেক টাকা তারা অফার করে তাদের নাগরিকদের। সেখানে আপনি যদি 1/3 অফার করেন, আপনাকে ওরা নিয়ে নিবে, না নেওয়ার কোনো কারণ নেই। ওরা বুঝে, ওরা আপনাকে একটা প্যাকেট ফাইল দিয়ে দিবে, পিকআপ ফাইল দিয়ে দিবে, ওরা আপনাকে একটা ইভেন্ট দিয়ে দিবে। আচ্ছা বল, দেখো তো ইভেন্টটা দেখে দেখো তো তোমার কী মনে হয়, ইভেন্ট দেখে তোমার কী মনে হয়, এটা কী বুঝো তুমি এটা দেখে? এই প্যাকেট ফাইলটা দেখো তো কী আছে কি না। আচ্ছা এই ফাইলটাতে ভাইরাস আছে কি না, ভাইরাস এলে এই ভাইরাসটা কী করতে পারে এটা বলো তো আমাকে। তো আপনাকে এরকম টাস্ক দিবে। যখন তারা এই টাস্ক দিয়ে তারা কনফার্ম হবে যে আপনি জিনিস আপনি বুঝেন, আপনাকে তারা জব দিবে না কেন? এখানে নর্মালি এটা রিমোট জবটা তো ওই কারণে করে। আপনার সাধারণ ওদের দেশের একটা নাগরিককে দিয়ে কাজটা করতে হলে, যেখানে আপনার 10 লাখ 20 লাখ টাকা দিয়ে তাকে মান্থলি স্যালারি দিয়ে রাখতে হচ্ছে বা হিউজ অ্যামাউন্ট টাকা দিচ্ছে, সেখানে যদি আপনাকে তারা 30,000 40,000 বা 50,000 টাকা দিয়ে কাজটা করে দিতে পারে, কেন তারা নিবে না? এখানে তো তাদের কোনো বাধা ধরা নেই, এখানে তো কিন্তু কোনো আপনার কোনো মনিটরিং সেল নেই। ব্যাপারটা বোঝেন, এখানে কিন্তু তাদের ওয়ার্ক কমিশনের কোনো হাত নাই। জিনিসটা রিমোট। কাকে দিল না দিল এটা কিন্তু টেস্ট করার কোনো সুযোগ নেই। আপনাকে দিল, আপনাকে বলো ঠিক আছে তোমাকে দিলাম, তুমি 50,000 বা 1 লাখ টাকার বিনিময়ে এই কাজটা আমাকে করে দাও। তোমার সাথে আমার চুক্তি থাকলো, তোমাকে আমি অনেকগুলো প্যাকেট ক্যাপচার পাঠাবো, পিকআপ ফাইল পাঠাবো,
বা তোমাকে অতগুলো ইভেন্ট দিব, তুমি এটা আমাকে অ্যানালাইসিস করে রিপোর্টটা আমাকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিবা। আপনাকে গরু খাটান খাটাবে, কিন্তু আপনাকে দিবে। এখন মনে করেন বাংলাদেশি প্রেক্ষাপটে 1 লাখ টাকা কিন্তু ভালো টাকা, কি বলেন? আমার মনে হয় একটা বেকার ছেলের জন্য 1 লক্ষ টাকা যদি সে দৈনিক 6 ঘন্টা সময় ব্যয় করে সে মনে করেন মাসে কত বলবো, আপনার মনে করেন যে 15 দিন বা 20 দিন কাজ করে 6 ঘন্টা কাজ করে একটা ছেলে যদি 1 থেকে 1.5 লাখ টাকা একটা বেকার ছেলে পায়, আমার মনে হয় সে খুশি হবে, তার জন্য খারাপ কিছু না। এবং যদি এরকম জবের এক্সপিরিয়েন্স তার ভালো থাকে, আরও 2-3টা জব নিতে পারে, অসম্ভব কি? সো এটাকে আপনারা কেন এইভাবে দেখছেন যে এটা হবে না? এবং আপনি দেখেন বাইরের মানুষ এগুলো কেন শিখছে। ইভেন আপনি যদি কখনো চিন্তা করেন যে না ভাই, আমি একটা সময় আমার মনে হয়েছে আমি দেশের বাইরে যাব, আমার সুযোগ আসছে, দেশের বাইরে যাওয়ার পরও স্টুডেন্টদের ক্ষেত্রে কি সমস্যাটা হয়, স্টুডেন্টরা জব পায় না। কারণ একটা স্টুডেন্টকে কিন্তু একটা ভালো কোম্পানি জব দিতে চায় না, ওরা ওই বেশিরভাগ ওই রেস্টুরেন্টে কাজ করে, না হলে ওই যে পিৎজা ডেলিভারি বা উবারে কাজ করে। তো এটাও কিন্তু অনেক রিজিডিটি দেখা যায়, এটা নিয়ে এই জবগুলো নিয়ে অনেক কম্পিটিশন হয়। কিন্তু আপনি যখন এইসব টেকনিক্যাল কাজ শিখে, তখন দেখবেন যে ইন্টার্নশিপ, স্কুলের ইন্টার্নশিপ দেখবে প্রচুর জব অফার করতেছে, ইন্টার্নশিপের জবগুলোতে কিন্তু তারা প্রচুর টাকা দিচ্ছে। এই কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। এটা দিয়ে আপনি আপনার স্টুডেন্টশিপ বা আপনার ইন্টার্নশিপটা আপনি করে আপনি তখন করবেন কি, আপনি আপনার লেখাপড়া খরচটা মেটাতে পারবেন। যেটা আপনি মনে করেন যে আপনি ভাবতেছেন হ্যাঁ আমার লাগবে না, আমি রেস্টুরেন্টে কাজ করে আয় রোজগার করবো, ব্যাপারটা কিন্তু তা না। রেস্টুরেন্টে কাজও পাওয়া কিন্তু এখন কঠিন হয়ে গেছে, কারণ প্রচুর মানুষ এখন মাইগ্রেন্ট হচ্ছে। বাংলাদেশ থেকে যেমন হচ্ছে, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, আফ্রিকান সব দেশ থেকে কিন্তু মানুষ মাইগ্রেন্ট হচ্ছে। তো এই মাইগ্রেন্ট হওয়ার কারণে যে সমস্যাটা হচ্ছে যে এই রেস্টুরেন্টের কাজ, এই ডেলিভারি বয়ের কাজ, এই সুইপারের কাজ, আপনি যাই বলেন না কেন, এইসব ছোটো ছোটো কাজ, নন টেকনিক্যাল কাজ খুব সহজেই বিক্রি হয়ে যাচ্ছে। আপনি বলতেছেন আমার 2000 টাকা লাগবে, 300 টাকাও কাজ করে দিবে আফ্রিকা, নাইজেরিয়ান এসে বলে আমি 300 টাকা দামি করে দিচ্ছি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইসব জিনিসে আপনি পারবেন না, কিন্তু আপনি যখন এই সাইবার সিকিউরিটি শিখবেন, তখন যদি কোনো ভবিষ্যতে দেশে বাইরে যান বা কোনো জায়গায় লেখাপড়া করতে যান, দেখবেন যে এই জবের কারণে যে তখন এই ইন্টার্নশিপের জবটা আপনি খুব সহজেই পাবেন। এই টাকাটা আপনি ঘরে বসেই আপনি ইন্টার্নশিপে জব করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আর লাস্ট 2টা কোশ্চেন নিচ্ছি। একটা কোশ্চেন হচ্ছে শ্যাডো এহসান, যতটা সম্ভব নাম, যদি আমি ভুল বলে থাকি সরি ফর দ্যাট, উনি আমাদের টেলিগ্রাম গ্রুপে কমেন্টটা করেছেন। আপনার অভিজ্ঞতার আলোকে ভাইয়া, যে সক লেভেল 1, লেভেল 2 এই লেভেলগুলোতে হচ্ছে আমাদের কোনো রোড ম্যাপ আপনার পক্ষ থেকে আছে কিনা, ছোট্টখাট্টো যদি কিছু বলতেন আর কি। আচ্ছা, সক লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এটা আসলে মানে আপনার ডিপার্টমেন্ট এটা ভ্যারি করে। মানে ব্যাপারটা কেমন, যেমন মনে করেন আমি মনে করি একটা বড় কোম্পানি, সকের একটা বড় কোম্পানি, যেমন অ্যামাজন বলেন বা বড় বড় কোম্পানি, যেমন টয়োটা কোম্পানির দুদিন বিজ্ঞাপন দেখছিলাম। তো তারা কি করে, তারা ওই তাদের বিশাল বড় সক থাকে, তাদের প্রচুর এমপ্লয়ি থাকে, তখন তারা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এই পর্যন্ত তারা যায়, এবার অনেকে লেভেল 4ও করে। সো এটা একটা বিশাল আর্কিটেকচার আছে। সক কিন্তু শুধুমাত্র দেখেন, শুধুমাত্র জিনিসটা ধরা না, জিনিসটা ধরা, একটা প্রবলেম ধরা, সেই প্রবলেমটাকে সলভ করা, এবং কারা এই প্রবলেমটা করতেছে তাদেরকে ব্লক করা, এবং এই প্রবলেমটা যারা তৈরি করেছে, কীভাবে এই ভাইরাসটা তারা তৈরি করেছে, কীভাবে এই সমস্যাটা তারা তৈরি করেছে, এবং তাদের উদ্দেশ্য কী ছিল, এটার জন্য একটা রিসার্চ উইংও আছে। সো আপনার যত গুড় তত মিঠা বলে একটা কথা আছে না, যত গুড় তত মিষ্টি। তো ওরকম যত বেশি টাকা থাকবে, যত বড় বড় কোম্পানি হবে, তত তাদের এই অর্গানোগ্রামটা বড় হবে। বাট সাধারণত যে ছোটোখাটো যে শখগুলো থাকে, সেখানে লেখা যায় লেভেল 1, 2 পর্যন্তই থাকে, 3 পর্যন্তও দেয় না। এই লেভেল 1, 2, 3 কিছুই না। লেভেল 1 হচ্ছে এন্ট্রি লেভেল। আপনি ঢুকছেন, স্টকে ঢুকেছেন, আপনাকে কি করতে হবে, প্রতিদিন আপনি স্টকে আসবেন, আপনার বিভিন্ন অ্যালার্ট জেনারেট হবে, এই অ্যালার্টগুলো আপনি দেখবেন, দেখে যেগুলো অ্যাকচুয়ালি জেনুইন অ্যালার্ট বলে মনে হচ্ছে সেগুলোকে আপনি সর্ট করবেন, সর্ট করে আপনি লেভেল 2কে পাঠাবেন। লেভেল 2 যিনি থাকবেন তিনি হচ্ছেন আরেকটু এক্সপেরিয়েন্স, তো উনি এই জিনিসটাকে অ্যানালাইসিস করবেন যে অ্যালার্টগুলো এটা আসলে কতটুকু, এই অ্যালার্টটা আসলে কতটুকু মানে আমার অর্গানাইজেশনের জন্য ক্ষতিকর, এবং এই অ্যালার্টটা কি আসলে আমার অর্গানাইজেশনকে টার্গেট করা নাকি এটা জেনারেলাইজড একটা অ্যালার্ট। যেমন মনে করেন আমি একটা প্যাকেট ক্যাপচারের কথা বলি, ড্রাইডেক্স নামের একটা ম্যালওয়্যার আছে, এটা বিশ্বের খুব নাম করা অনেকগুলো মানে ম্যালওয়্যারের মধ্যে, বা লকি বোট ম্যালওয়্যার আছে। তো
এরকম অনেক ম্যালওয়্যার আছে যেগুলো আসলে মেন উদ্দেশ্য কিন্তু আপনার কোম্পানিকে টার্গেট করা ছিল না, ওদের উদ্দেশ্য ছিল একটা অ্যাড সেন্স তৈরি করা। লোকি বোর্ডের মেন কাজটা ছিল যে তারা একটা অ্যাড তৈরি করে দিবে, আপনি তাদের এটা মানে হ্যাকারের যে কোম্পানি বা তার কোনো একটা প্রোডাক্ট যেটাকে সে করতেছে প্রচুর পরিমাণ সে ট্রাফিক জেনারেট করবে। তো এটাই হচ্ছে ছিল তার মেন উদ্দেশ্য। তো সে কিন্তু আসলে আপনাকে টার্গেট করে নাই, তার উদ্দেশ্য ওইটাই। সো এই জিনিসটাকে আমি অ্যানালাইসিস করলাম অ্যাজ এ লেভেল 2, যে ঠিক আছে এই টার্গেটটা আমাকে টার্গেট করে না, এটা ইজ একটা জেনারেলাইজ অ্যাটাক। সো এটা আমার নর্মাল ফিল্টারে এটা ফিল্টার্ড হয়েছে, ফাইন, এটা নিয়ে আমার এত বেশি উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। কিন্তু আমি যদি মনে করি যে না, এইখানে যে ম্যালওয়্যারটা আমি খুঁজে পাচ্ছি ইভেন্ট অ্যানালাইসিস করে এটা আমাকেই টার্গেট করে করা হচ্ছে, সো ইট ইজ এ ডিফারেন্ট পারপাস, তখন আমি এটাকে নিয়ে অ্যানালাইসিস করবো এই অ্যাটাকারটা কে, তার আইপি অ্যাড্রেস কী, এটাকে আমি ব্লক করলাম, এটাকে ট্রেস করলাম, ফরেন্সিক দিয়ে বের করলাম কখন সে অ্যাটাকগুলো করে, তার অ্যাটাকের প্যাটার্নগুলো কী, এটা আমি নির্দিষ্ট রিপোর্ট করলাম। আর কোনো কোনো জায়গায় দেখা যায় লেভেল 3 রাখে যাদের পয়সা আরও বেশি। এই লেভেল 3রা বেসিক্যালি যে কাজটা করে তারা হচ্ছে এই অ্যালার্টগুলোকে তারা ডিমিনিশ করে। আমার কাছে ভাইরাস আসছে, ভাইরাস ফাইলটাকে আমি ফালাই দিলাম, তারপরে ফরেন্সিকের কাজটা একটু করলাম যে এটা কে করছে, কোন কোন আইডি থেকে করা হয়েছে, কখন করতে পারে, কার এটার পিছনে কে আছে, এইরকম এক একটা লেভেল। ঠিক আছে, এটা এমন কিছু না যে স্যাক্রোস্যান্ট মানে অবধারিত লেভেল 1 লেভেল 2 লেভেল 3 থাকতেই হবে, না, ব্যাপারটা সেরকম না। এটা যার যেমন বাজেট, কারণ আপনি যত বেশি লোক নেবেন তত বেশি আপনার টাকা পয়সা দিতে হবে, বেতন দিতে হবে। ঠিক আছে, এটাই মেন ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একদম লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমার পক্ষ থেকে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি ফিল্ডে অনেকগুলো ডোমেইনস আছে। লাইক কেউ যদি চায় যে পেন টেস্টিং এর ফিল্ডে আগাবে, সে চাইলে ওয়েব নিয়ে কাজ করতে পারে, ক্লাউড নিয়ে আগাতে পারে, অ্যান্ড্রয়েড নিয়ে আগাতে পারে। সো এরকম বেশ কিছু ডোমেইনস নিয়ে আমরা কাজ করি। আপনার মতে সক অ্যানালিস্ট হিসেবে আপনার যত অভিজ্ঞতা আছে সেটার ভিত্তিতে আপনি কেন সাজেস্ট করবেন যে সকে আসলে বেটার, কেন সাজেস্ট করবেন না যে ওইগুলাতে স্টকটা আপনার জন্য বেশি বেটার হতে পারে, এটা কাইন্ডলি যদি কেন বলতে চাইছি। আচ্ছা, নো প্রবলেম। জিনিসটা হচ্ছে যে দেখেন আমরা সাইবার সিকিউরিটি শিখি কেন, মানে এটা একটা মৌলিক প্রশ্ন, কেন আমরা সাইবার সিকিউরিটি শিখি? আমরা কি আসলে হ্যাকার হতে, মানে মানুষকে হ্যাক করতে চাই, মানুষের ক্ষতি করতে চাই? নিশ্চয়ই না। আমরা কিন্তু বলি যে আমরা ইথিক্যাল হ্যাকার না, আমরা বলি ইথিক্যাল হ্যাকার, মানে আমি কাউকে হ্যাকার হওয়া থেকে, কেউ কাউকে হ্যাকড হয়েছে এটা হওয়া থেকে আমি তাকে বাঁচাবো। এই জন্যই এটা থেকেই কিন্তু এই জিনিসটা আসলে সাইবার সিকিউরিটির উদ্ভব, বেসিক কিন্তু এটা। আর যদি আপনি এই বেসিক নমেনক্লেচারের সাথে আপনি যদি আপনার চিন্তা ভাবনা মেলান, তাহলে আপনি বুঝবেন যে সকি হচ্ছে কোর্স যেটা অ্যাকচুয়ালি আপনাকে প্রোটেকশনের কাজটা দিচ্ছে। অন্যান্য যতগুলো কোর্স আছে সেগুলো হচ্ছে কি অ্যাটাকিং টাইপ। এটা হচ্ছে আমার এই তাদেরকে যে আমার লাগবে না তারা, তাদেরকে আমার লাগবে, বাট তারা হচ্ছে আমার সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করবে। বাট সক হচ্ছে দুর্বলতা খুঁজে বের করা না, আমার দুর্বলতা খুঁজে বের করা হয়েছে, এখন আমার সিস্টেমটাকে কম্প্রোমাইজ করা হয়েছে বা আমার সিস্টেমের কেউ ঝামেলা করার চেষ্টা করতেছে, সো আমি আমার সিস্টেমটাকে বাঁচাবো, মানে ইউ আর দি সেভিয়ার, আপনি তাদেরকে বাঁচাতে চাচ্ছেন। সো এই বাঁচানোর টার্গেটটা থেকে কিন্তু সক, এবং এই কারণে সকের বেতনটাও অনেক বেশি, সকের চাহিদাটাও আসলে সব সময় বেশি। মানুষ কিন্তু আসলে সকই চায়, মানুষ চায় যে আমি একটু সক এনএস চাই, পেন্টেশন টেস্টার বা বাগ হান্টার তাদেরকেও চাই, বাট সকের মতো অত না, কারণ সকে কিন্তু আপনাকে 24 আওয়ার্স লাগবে। পেন্টেশন টেস্টার একটা নির্দিষ্ট সময়ের জন্য, আপনাকে আমি এই বছরের জন্য বা এই মাসে হায়ার করলাম, আচ্ছা জানুয়ারি মাসে আপনি আমার কম্পিউটারটা হ্যাক করবেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার টাইম, সারাদিনে আপনি আমার এই কম্পিউটার এই ডোমেন আপনি হ্যাক করার চেষ্টা করেন রিমোটলি, দেখেন পারেন কি না। করতে পারলে কে কে করছে, কীভাবে করছেন ওইটা আমাকে জানাবেন, আপনাকে আমি টাকা দিব। কন্ট্যাক্ট বেস ম্যাক্সিমাম, এটা বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্যাক্ট বেসই বেশি হয়, বাট সকের জবটা কিন্তু কন্ট্যাক্ট বেস হয় না, সকের জবটা হচ্ছে পার্মানেন্ট জব হয়, নাহলে একটা সিকোয়েন্স থাকে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য, 1 বছরের জন্য, 2 বছরের জন্য এরকম থাকে, নর্মালি এটা কন্টিনিউ থাকে, যত দিন যায় বেতন বাড়ে, আপনার রিকোয়ারমেন্ট, আপনার চাহিদা বাড়তে থাকে। সবাই চায় তাদের পুরাতন সক অ্যানালিস্টকে খুঁজে রাখতে, ধরে রাখতে, কারণ আপনি ওই সকটা নিয়ে কাজ করছেন, আপনি ওই কোম্পানির সব কিছুই বোঝেন, ঠিক আছে? তো এটার একটা পার্মানেন্সি আছে, এই জবের একটা ভ্যালু অনেক বেশি, এবং এই জবটা আপনি আসলে
এই সকের যে কোনো কিছু আপনি ইন্টারনেটে সার্চ দেন, আপনি সহজে পাবেন। বাট আপনি ইথিক্যাল হ্যাকিংয়ের কোনো সার্চ দেন, রাইট ভাই। সহজে পাবেন না। এবং আপনি এটা এই ধরনের কোনো টিচিং আপনি শিখায় ইউটিউবে ভিডিও করে ছাড়েন, কিছুক্ষণ পরে ইউটিউব ওই সাইটটা ডিলিট করে দিবে, নাহলে ব্লক করে দিবে, আপনার সাথে ঝামেলা করবে। কিন্তু আপনি একটা ভিডিও বানান যে আই হাউ টু প্রোটেক্ট এ সিস্টেম, দেখেন ইউটিউব আপনাকে অনেকভাবে হেল্প করবে, আপনার ভিডিওটা প্রমোট করতে সাহায্য করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেন হাউ টু হ্যাক আমরা আমরা তো জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। হ্যাঁ দ্যাটস ওয়াই আসলে ডিফেন্সিভ সেগমেন্টের খুবই ডিমান্ড। আমরা হয়তো অফেন্সিভ সেক্টর থেকে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা চেষ্টা করি ইথিক্যাল হ্যাকার বা হ্যাকারদের অ্যাপ্রোচে বিষয়গুলো করার, বাট ডিফেন্সিভ সেগমেন্টে যেরকমটা বললেন ভাই, যে আমরা হয়তো একটা প্যান টেস্ট করলে দেখা যাচ্ছে কয়েক মাসের প্রজেক্ট থাকে বা একটা নির্দিষ্ট সময় যাবত থাকে, বাট সক কিন্তু নট লাইক দ্যাট। একটা 24 ঘন্টা রানিং প্রসেস, এখানে পুরো একটা টিম কাজ করতেছে, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লগ ডেটা নিয়ে কাজ করতেছেন আপনারা। অবশ্যই এটা খুবই প্রাউড ফিল করার মতো একটা অবস্থা। যাই হোক, আমরা অবশ্যই আপনাদেরকে সম্মান করি, এন্ড এটা একটা বেটার আনসার আপনি দিয়েছেন যে আসলে প্রতিটা সেগমেন্টেরই দরকার। তবে সক যারা করতেছে ডিফেন্সিভ সেগমেন্ট, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, হয়ে গেলে তো হয়েই গেল, হওয়ার আগে যেন সেটাকে সিকিউর করা যায়, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। সো এটা আসলে আপনাদের জন্য খুবই বেটার একটা চ্যালেঞ্জ বলা যায়। সো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাইটকে স্কুলের পক্ষ থেকে সক সার্টিফিকেশনের যে লাইভ কোর্স, যেটা সম্পূর্ণ লাইভ হবে, এটা 3rd ব্যাচের রেজিস্ট্রেশন এখন চলতেছে, আর চলবে আর মাত্র 5 দিন। আজকে হচ্ছে 17 তারিখ, আগামী 22 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে, দেন ক্লাস শুরু হয়ে যাবে। আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই জয়েন করতে পারেন, অথবা চাইলে আমাদেরকে নক করতে পারেন। আমাদের ওয়েবসাইটে গেলেও পাবেন, সক সার্টিফিকেশন লাইভ কোর্স নামে ওয়েবসাইট আপনি পাবেন, সেখান থেকে চাইলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে জিজ্ঞাসা করতে পারেন আমাদের টেলিগ্রামে কমেন্ট সেকশনে, অথবা হচ্ছে আমাদের এই ভিডিওটা আমরা পোস্ট করে দেব, তখন সেখানে আপনারা চাইলে কমেন্ট সেকশনে আপনারা চাইলে সেখানে জিজ্ঞাসা করতে পারেন। আর আশা করতেছি আপনাদের যারা আছেন, যাদের সক নিয়ে আগ্রহ আছে, ডিফেন্সিভ সিকিউরিটি নিয়ে আগ্রহ আছে, যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় বাংলাদেশের গভর্নমেন্ট সাইট গুলোতে, অথবা হচ্ছে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেসিক্যালি সক ডিপ্লয় করেছে, তাদের প্রতিষ্ঠানগুলোতে জয়েন করে যদি আপনি চান দেশের নিরাপত্তার কাজে লাগতে, যেটা আসলে বলা হয় যে আমি দেশের প্রয়োজনে কাজে লাগতে যাচ্ছি, দ্যাট টাইম ইউ ক্যান অ্যাপ্লাই দেয়ার। এন্ড সেটার জন্য নিজেকে গোছাতে কি কি প্রয়োজন পড়বে, আই হোপ আমাদের আহমেদ ভাই সেই বিষয়গুলো আপনাদেরকে হেল্প করবে, রাইট ভাইয়া? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো হোপ ফর দ্য বেস্ট। আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে আহমেদ ভাইকে, যে আপনার এত ব্যস্ত সময়ের মাঝে আপনি আলহামদুলিল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, যেটা আসলে আমাকে প্রায় 1-2 সপ্তাহ আগে আপনাকে বলে রাখা লাগছে। তো আপনি আসছেন, থ্যাংক ইউ সো মাচ। আর মাঝখানে যে টেকনিক্যাল ইস্যুগুলো ছিল সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মানুষের জীবনে এরকম প্লিজ না না, সমস্যা নাই, হইতেই পারে, আসলে অ্যাক্সিডেন্টাল ইস্যু, ধরতে পারি যে ব্যাড রিকোয়েস্ট হয়ে গেছে আর কি আইপি লগের ক্ষেত্রে। ঠিক আছে, সো এই বিষয়গুলোকে আমরা আশা করব নেক্সট টাইম যেন না হয়, তবে আপনারা প্লিজ ক্ষমাসুন দৃষ্টিতে দেখবেন। তো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আহমেদ ভাই, আপনার কোনো কিছু বলার আছে কি এমনিতে? না না, আমাদের স্টুডেন্টদের জন্য আমার কিছু বলার নেই, তবে একটা লাস্ট কথা আমি আপনাদেরকে বলতে চাই। দেখেন, আশাহারা হবেন না, কেউ আশাহারা হবেন না যে এটা নলেজ আমি নিলাম, শিখলাম, হাই হাই কি হবে না হবে। আমরা কেউই জানি না আমাদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। এটা খুবই কাজের একটা জিনিস। টেকনিক্যাল নলেজটা হচ্ছে এমন, এটা সারা জীবন কাজে লাগে। আপনি ভাবছেন যে হ্যাঁ হবে না, আমাকে দেওয়া হবে না, আমি কি করব, বাট কখনো একটা কোনো প্রয়োজনে আপনাকে হয়তো দেশের বাইরে যেতে হলো বা কোথাও একটা এমন একটা জায়গায় যেতে হলো, সেখানে আপনাকে এই টেকনিক্যাল স্কিলটা শো করার একটা অপশন আসলো। যখন এটা আপনি শো করতে পারবেন, আপনি ডেফিনেটলি আর 10 জন থেকে আলাদা থাকবেন, এটা নিশ্চিত থাকেন। আপনি যে কোনো চাকরিতে যে কোনো জায়গায় যান, আপনি যদি আপনার বসকে একটু দেখাতে পারেন যে স্যার আমরা যে ওই কোম্পানির এই ওয়েবসাইট ইউজ করতেছি, এখানে কিছু ঝামেলা আছে স্যার। কেমন? এই দেখেন স্যার, এই করে খুব সহজেই কিন্তু আমাদের ওয়েবসাইট হ্যাক করে ফেলা যাচ্ছে। এই তুমি জানো না কি এটা ভালো? তো এই যে আপনি একটা সাবাসী পেলেন, আপনি একটা নজরে আসলেন, আপনি কিন্তু ওই কোম্পানির নর্মাল রিসিপশনিস্ট বা সাধারণ একজন কেরানি, হয়তো ক্লার্কে কাজ করতেছেন, বাট আপনি একটা জিনিস বললেন, দেখবেন রাতারাতি কিন্তু আপনার একটা বিশাল খ্যাতি হয়ে যাবে। আমার একজন পরিচিত আছেন, উনি মালয়েশিয়াতে জব করেন। তো উনি বলছিলেন যে চায়না থেকে একটা মেয়ে আসছে, সরি হংকং থেকে একটা মেয়ে আসছে। তো এই মেয়েটা জাস্ট কোম্পানিতে কিছুদিন জয়েন করেছে। তো ওই কোম্পানিটা একটা অ্যাড ফার্ম চালায় আর কি। ওই কোম্পানিটা অ্যাডের জন্য সে বলল যে আপনারা যে অ্যাডটা করেছেন স্যার, এই অ্যাডের একটা কনসেপ্টটা আমি এআই দিয়ে জেনারেট করতে পারি। সে মিড জার্নিতে সে কিছু প্রম্পট জেনারেট করে সে সুন্দর একটা গ্রাফিক্যাল একটা ভিউ
প্রেজেন্ট করেছে, যেটাতে আসলে ওই কোম্পানির খুব সুন্দর একটা ভাবমূর্তি প্রকাশিত হয়, যেটা বলে আর কি, মানে তার কোম্পানির একটা ওরিয়েন্টেশনে হয়। তো দেখা যায় কোম্পানিগুলো কিন্তু আপনার অ্যাড ফার্মের পিছনে অনেক লক্ষ টাকা খরচ করে, নায়িকা আনতে হয়, তারপরে স্ক্রিপ্ট রেডি করতে হয়, শুটিং করতে হয়, অনেক কিছু। সেখানে একটা সুন্দর একটা এআই দিয়ে সুন্দর একটা ইমেজ জেনারেট করে একটা অ্যাড তৈরি করা, এই ব্যাপারটা আসলে আপনারা হয়তো অনেকেই জানেন, সিলি জিনিস, আহামরি কিছু কিন্তু না। বাট ওই কোম্পানির ওই মালিকের কাছে কিন্তু এই কনসেপ্ট তার কাছে খুব ভালো লাগছে, অ্যান্ড হি লাইকড ইট। এবং যেটা হয়েছে, ওই 1 মাস আগে জয়েন করা ওই ইন্টার্ন এখন ইজ ওয়ান অফ দি বোর্ড অফ ডাইরেক্টরসের মধ্যে চলে গেছে। তাকে অ্যাড ফার্মের ওয়ান অফ দি মানে বিগেস্ট টাইফুন বলা হচ্ছে। অথচ আমরা যারা অনেকেই এআই নিয়ে কাজ করেছি বা এই সাধারণ বিষয়গুলো নিয়ে কাজ করেছি, তারা জানে এটা খুবই সাধারণ একটা জিনিস। এটা চ্যাট জিপিটি থেকে একটা বললে, একটা প্রম্পট জেনারেট করে এটা মিড জয়েন্টে পেস্ট করে দিলে অটোমেটিক এইসব বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ছবি এমনি জেনারেট করা যায়। ইট ইজ নট এ দ্যাট বিগ ইস্যু। বাট ওই যে বললাম যে একটা সামান্য একটা জিনিস, সে কিন্তু একটা সাধারণ ক্লার্ক হিসেবে ঢুকেছে, জাস্ট ডাটা অ্যানালিস্ট হিসেবে ঢুকেছিল। এখন সে কিন্তু তাদের অ্যাড ডিপার্টমেন্টের ইজ ওয়ান অফ দি ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টরের মধ্যে সে ঢুকে গেছে মেয়েটা। এটাই বলছি, আপনার এই টেকনিক্যাল স্কিলটা আপনাকে যে কোথায় নিয়ে যাবে আপনি জানেনও না। শিখে রাখেন, দেখবেন যে একটা সময় আপনি জীবনে একটা বড় কিছু করতে পারবেন। এটা বিশেষ করে আমি সাজেস্ট করব হচ্ছে যারা মধ্যপ্রাচ্য এবং হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে যাচ্ছে বা স্টুডেন্ট ভিসা হিসেবে যাচ্ছে, তাদের কিন্তু এটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট বলা যায়। অবশ্যই, কারণ রিসেন্টলি আমাদের একজন স্টুডেন্ট, যদিও ও সকের কোর্স স্টুডেন্ট না, মানে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রামের স্টুডেন্ট ছিলেন, তিনি স্কলারশিপ পেয়ে উনি বলতেছেন যে ভাই আমার ইথিক্যাল হ্যাকিং এর কোনো ভেন্ডর সার্টিফিকেট নাই, বাট আপনাদের সার্টিফিকেটটা শো করাতে মোটামুটি আমাকে প্রায় 45% স্কলারশিপ দিয়েছে। এটা কিন্তু বিশাল ব্যাপার স্যাপার। আমি তো মানে শুনে নিজে অবাক হয়ে গেছি যে আসলে এই কাছে কিছু দেয় নাকি। হ্যাঁ ভাই, দিয়ে দিবে না কেন? টেকনিক্যাল নলেজ এবং দেখেন বাইরে গেলে এখন তো বাইট ক্যাপসুলের এটা তো আইএসও সার্টিফাইড, এটা তো এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইএসও সার্টিফাইড। আর বাইরে গেলে হয় কি, এই আপনি দেখবেন যে আপনাকে অড জব করতে হবে। এই অড জব যে আপনি বলতেছেন, অড জব মানে রেস্টুরেন্টে কাজ করবেন বা খাবার দাবার মানে সাপ্লাই করবেন, এত সোজা না। এই অড জব করার জন্য 2 লাখ লোক দাঁড়ায় আছে, ঠিক আছে? চাইলেই যে করতে পারেন তা না, কিন্তু এই টেকনিক্যাল নলেজটা কিন্তু সবাই পারবে না। ওই নাইজেরিয়ানটা কিন্তু পারবে না, ওই আলবেনিয়ানটা কিন্তু এই কাজটা পারবে না, আপনি পারেন। সো এই জন্য আপনি কিন্তু, ওরা বসে বসে মনে করেন যে এই যে 20 ঘন্টা আপনাকে যে কাজ করার সুযোগ দিবে, ওরা রেস্টুরেন্টে থালা বাসন আসবে আর আপনি বসে বসে 2টা ক্লিক মারবেন কম্পিউটারে, কাম শেষ। আপনার ইন্টার্নশিপের টাকায় উদ্ধার হয়ে গেল, আপনি বইটা নিয়ে বসে বসে আরাম করে কোর্স করতেছেন, আর আপনার যারা কলিগ তারা বসে রেস্টুরেন্টে থালা মাজতেছেন। এটাই তো আপনার সাথে তাদের ডিফারেন্স। এবং আপনি যখন এইভাবে কাজটাতে আপনি দক্ষতা অর্জন করতেছেন, ওই কোম্পানির সাথে কিন্তু আপনার রেপো এস্টাবলিশ হচ্ছে। আপনি পরে আপনার লেখাপড়া শেষ হয়ে গেলে ওই কোম্পানিতে আপনি ভালো পজিশনে জব করতে পারবেন। এটাই ব্যাপার। আপনার যে বন্ধুরা থালা মেজে 3 বছর বা 4 বছরের পরে গ্রিন কার্ড পাবে, 5 বছর পরে গ্রিন কার্ড পাবে, জীবন শেষ করে দিয়ে, সেখানে আপনি 2 বছর পরে গ্রিন কার্ড পেয়ে যাবেন। ব্যাপারটা এটাই, আর কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা এখানেই শেষ করি ইনশাআল্লাহ। আপনি একটা টাইম লিমিট দিয়েছিলেন, সেটাও ওভার আপ হয়ে গেছে, তারপর সরি। আমরা ইনশাআল্লাহ হচ্ছে এখানে আজকে ক্লোজ করি। আমরা আশা করতেছি যদি রেকর্ডটা হয়ে থাকে প্রপারলি, আমরা অবশ্যই খুব শীঘ্রই আপলোড করে দেব। আর আপনাদের চ্যাট বক্সে আমি আমাদের এই কোর্সের রেজিস্ট্রেশনের লিংকটা দিয়ে দিয়েছি। আমাদের বাইট ক্যাপসুল ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি দেখতে পারবেন সক সার্টিফিকেশন লাইভ কোর্সের যে লিংকটা, সেখানে আপনি পেয়ে যাবেন। অথবা ভিডিওটা যদি আপলোড করা হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে এন্ড কমেন্ট সেকশনে দিয়ে দেব। আমরা এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। এরকম আরো সেশনগুলোতে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আশা করি আহমেদ ভাইকে আমরা পাবো, ওনার আরো অভিজ্ঞতাগুলো আমরা শুনবো। আজকে হয়তো সেশনের সময় কম ছিল, তাই তারপর আশা করতেছি ইন ফিউচারে আরো কোনো সেশন যদি হয় সেক্ষেত্রে ভাইকে আমরা অবশ্যই পাশে পাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ এন্ড থ্যাঙ্কস টু অল যারা জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে শেষ করতেছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।